আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। তো তোমাদের সাথে আমার প্রথম ক্লাস 26 ব্যাচের, তাই না? তো কখনো ভাবি নাই যে আহ, এই আওয়ামী লীগের পিরিয়ডের পরে ক্লাস শুরু করব। মানে আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীন দেশ পাইছি। সো এই প্রেক্ষিতে তোমাদের কিছু কথা বলবো এবং তোমাদের 26 ব্যাচের জন্য স্পেশালি কি কি জিনিস চেঞ্জ হইতে পারে, যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে। সো এই গ্যাপের ভিত্তিতে তোমাদের টাইমলাইনটা কিভাবে সাজাবা এবং রুটিনটা কিভাবে করবা সেই জিনিসে তোমাদের বেশ কিছু পরামর্শ দিব ভাইয়া। ঠিক আছে, ওকে ফাইন। তবে চলো আমরা স্টার্ট করি ইনশাল্লাহ। তো 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা এপ্রিল 2026-এ হওয়ার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এপ্রিল 2026-এ যদি হতে হয় অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমরা ধরে রাখছিলাম 26 ব্যাচের ক্ষেত্রে ফুল সিলেবাস হবে, কিন্তু এখন আসলে দেখার বিষয় এটা ফুল সিলেবাস আদৌ হয় কিনা। আমাদের যেহেতু কিছু সময় অলরেডি নষ্ট হয়ে গেছে এবং স্বাভাবিক কার্যক্রম, স্কুল কলেজের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে কিন্তু আরও সময় লেগে যাবে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এবার 26 ব্যাচে ফুল সিলেবাস হওয়ার কথা থাকলেও এটা শর্ট সিলেবাসও হয়ে যাইতে পারে। এখন দেখা যাক কি হয় সামনে সিদ্ধান্ত। তো প্রথমে তোমাদের কিছু কথা বলি যে আমি বুয়েট 2015 সালের ব্যাচ, অর্থাৎ 2015 সালে আমরা এইচএসসি পরীক্ষা দিছি, দেন বুয়েটে চান্স পাইলাম। তো বুয়েটের আমাদের সময়ে আমরা শেষের 1.5 বছরের মতন পিরিয়ড আমরা পলিটিক্স ছিল না বুয়েটে। প্রথম 3 বছরের মতন সময়টা প্রায় পলিটিক্স ছিল, শেষের 1.5 বছরের মতন একটা টাইম আমরা পলিটিক্স মুক্ত একটা পরিবেশে পড়াশোনা করতে পারছি। এটা যে কি পরিমাণের ব্লেসিং এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আল্লাহর রহমতে আমি যেটা বিশ্বাস করি যে এইচএসসি 26 ব্যাচ তোমরা যখন হয়তো এইচএসসি দিয়ে ইউনিভার্সিটিতে উঠবা তোমাদেরও ক্যাম্পাসটা পলিটিক্স মুক্ত থাকবে। পলিটিক্স মুক্ত যদি থাকে তাহলে তুমি তোমার ক্রিয়েটিভিটি শো করার, তুমি চাপহীনভাবে মানে সৃষ্টিশীল চিন্তা করার সুযোগ পাবা। তো এই জিনিসটা এখন সকল বিশ্ববিদ্যালয়ই মোরললেস আমার মনে হয় চলে আসতে পারে, পলিটিক্সবিহীন যে অবস্থাটা যেটা বুয়েটে ছিল অলরেডি। তো এটা যদি হয় তাহলে এটা বিরাট একটা ব্লেসিং, মানে তোমাদের ব্যাচটা বা তোমাদের যারা এখন ইউনিভার্সিটিতে প্রবেশ করবা তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ, মানে তারা লাকি বলা যায়। তো আমি এতটুকুই বলবো যে তোমাদের জন্য যেহেতু এটা একটা সুযোগ, যেহেতু তোমরা একটা সুন্দর পরিবেশ পাবা, তো এই সুযোগটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবা যেন তুমি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি সুযোগ পাও বা চান্স পাও। তো আমাদের যারাই এইচএসসি লেভেলে উঠো, আমি জানি না তোমরা অলরেডি বই পড়ছো, হয়তো অলরেডি কেউ কেউ অপূর্ব দাদার সাথে মাসুর ভাইয়ের সাথে বেশ কয়েকটা ক্লাস করছো, তোমরা অলরেডি একটা আইডিয়া কিন্তু পেয়ে গেছো এইচএসসি লাইফটা যে এসএসসির মতন না এবং এসএসসি থেকে যে বেশ ভিন্ন, একটু কঠিন আছে, একটু বেশি পড়তে হয়। তো এই আইডিয়াটা থেকে আশা করি এতটুকু বুঝতে পারতেছো যে মানে এখানে সময় নষ্ট করলে মানে তোমার সিলেবাস কখনোই শেষ হবে না। আবার আরেকটা জিনিসও আমি বলতে পারি হলফ করে, তোমরা যারা যারাই এই কয়দিন পড়াশোনা করছো বা মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে নিশ্চয়ই অনেকের পড়াশোনা থেকে, তো গ্যাপ যখন গেছে খেয়াল করে দেখবা যে মাসুর ভাইয়ের আবার ক্লাসটা যখন করতে যাবা, পুরোদা ক্লাসটা যখন করতে যাবা সবই নতুন লাগবে। তো এটাও একটা সমস্যা যে সব যা পড়ছো সেটাও অনেক ক্ষেত্রে এখনই ভুলে যাওয়া শুরু করছো, অথচ এখন ভোলার কথা না, এখন আরও অনেক অনেক জিনিস মাথায় ইনস্টল করার কথা। তো আজকের গাইডলাইন সেশনটা আমার এইটাকে সেন্টার করেই হবে, যেন তোমরা তোমাদের পড়াশোনাগুলো গুছায় রাখতে পারো এবং কিভাবে একটা পড়া না ভুলে যাবা, অর্থাৎ কিভাবে একটা পড়া রেডি করবা সেই জিনিসটা নিয়ে ভাইয়া গাইডলাইন দিব। তো সর্বপ্রথমে ভাই আমি শুরু করি কয়েকটা জিনিস দিয়ে, যে আমাদের টাইম লাইন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমার জীবনে অনেক সময় তুমি নিজে নিজেও করবা, মানে আমি আজকে তোমাদের শেখাই দিচ্ছি, বাট এটা তোমাদের জন্য আমি বলবো যেটা তুমি নিজে নিজেও নিজের মানে যখনই মনে হবে যে না আমার পড়াটা গুছায় নেওয়া দরকার, রুটিন করে নেওয়া দরকার, আমি বলবো আলটিমেট একটা টাইম লাইন আঁকবা। এই টাইম লাইনটার মধ্যে দেখো আমরা এই যে বর্তমানে তো কি হয়ে গেছে, জুলাই আগস্ট পার হয়ে গেছে, এটা হচ্ছে স্বাভাবিক টাইম লাইন, মানে নর্মালি যেমন হওয়া উচিত ছিল। নর্মালি একটা এইচএসসি স্টুডেন্টের টাইম লাইনটা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মালি একটা এইচএসসি স্টুডেন্টের টাইম লাইনটা কেমন হয়। জুলাইতে সে ক্লাস স্টার্ট করে, তার মানে তার পড়াশোনাটা সে স্টার্ট করে, মানে এইচএসসি লাইফটা তার শুরু হয়, যেটা তোমাদেরও হওয়ার কথা ছিল। মানে আমাদের এই সংগ্রামের কারণে, আন্দোলনের কারণে সবকিছুই স্থবির হয়ে গেছে, যে কারণে হতে পারে নাই। ডিসেম্বরের দিক দিয়ে তোমরা অ্যাকচুয়ালি কি দিতা, তোমরা অ্যাকচুয়ালি তখন হাফ ইয়ারলি দিতা।
হাফ ইয়ারলি এক্সাম হয়ে যেত কলেজে, তারপরে তোমার মার্চে যে তোমরা ইয়ার ফাইনাল দিতা, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার যে পরীক্ষাটা, সেটা তোমরা পরীক্ষা দিয়ে ফেলতা অলরেডি। এরপরে অক্টোবরে যে তোমরা হচ্ছে প্রি টেস্ট দিতা, ডিসেম্বরে যে তোমরা টেস্ট দিতা, আর এপ্রিলে যে পরের বছরের এপ্রিলে যে অর্থাৎ 26 সালে তো যে তোমরা অ্যাকচুয়ালি এইচএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতা, তোমার এইচএসসি পরীক্ষাটা হয়ে যেত এই টাইমে। এটা হচ্ছে স্বাভাবিক টাইমলাইন। ফুল সিলেবাস থাকলে এই টাইমলাইন অনুসারে আমরা ফুল সিলেবাস শেষ করতাম। হ্যাঁ, এরপরে তুমি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো, অ্যাডমিশনটা প্রায় অক্টোবর নভেম্বর বা মেডিকেলের ক্ষেত্রে সেপ্টেম্বরেও অনেক ক্ষেত্রে হয়ে যায়। এটা হচ্ছে অ্যাডমিশন তোমার হয়ে যায় আর কি। এটা হচ্ছে স্বাভাবিক টাইমলাইন। কিন্তু তোমাদের ক্ষেত্রে এই টাইমলাইনটা কিন্তু এরকম না। তোমাদের ক্ষেত্রে এই টাইমলাইনটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তোমাদের ক্ষেত্রে এই টাইমলাইনটা এখন কেমন অবস্থায় আছে সেটা আমরা একটু আইকে ফেলি। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে বর্তমানে এইটা আর জুলাইতে নাই, এটা ডিসেম্বরে নাই। আমি এক একটা করে মুছে সবগুলা টাইম কেমন হইতে পারে সেটা আমার একটা ধারণা আমি এখানে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে অলরেডি স্টার্টটা হতে হতে আমার যেটা মনে হয় সেপ্টেম্বর মাস চলে আসবে, মানে সেপ্টেম্বর চলে আসবে, সেপ্টেম্বরের মাঝামাঝিও চলে যাবে, এমন না যে সেপ্টেম্বরের শুরু থেকেও হয়তো তোমরা করতে পারবা। হ্যাঁ, হাফ ইয়ারলি এক্সাম এখান থেকে যদি তুমি 3 মাস ধরো, সেপ্টেম্বর আমি 24 লিখে দিই, সেপ্টেম্বর গেল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আগে হয়তো ডিসেম্বরে, এখন তোমার ধরো হচ্ছে পরের মাসের পরের বছরের জানুয়ারিতে চলে যাবে, এটা জানুয়ারি 25-এ। তাও দেখো গ্যাপগুলো কিন্তু আস্তে আস্তে কম হবে। তুমি খেয়াল করে দেখবা এখানে যে গ্যাপটা তুমি পাইতা জুলাই টু ডিসেম্বর, এখন কিন্তু সেম সিলেবাসটাই, হয়তো তোমার টাইমটা কমে যাবে, কারণ গভর্নমেন্ট চাইবে না যে শেষ পর্যন্ত মানে সেশন জট একটা তৈরি হয়ে যায়, স্বাভাবিক টাইম লাইনে ফেরত আসতে চাইবে। শর্ট সিলেবাস দিয়ে হইলেও এটা চাইবে, শর্ট সিলেবাস দিয়ে হইলেও টাইম লাইনটা কমায় আনতে চাইবে। তারপর এটা ধরো মার্চের যে এপ্রিলে হয়তো হবে, এটা এপ্রিলের দিক দিয়ে এটা হয়ে যাবে। তারপরে এটা যদি ধরো অক্টোবরে হয়তো আগে, এটা হচ্ছে নভেম্বরে, মানে 1 মাস হয়তো তোমাদের টাইম ওভারঅল কমে আসবে আর কি। হ্যাঁ, নভেম্বর 25, এটা ধরো ডিসেম্বরের জায়গায় হচ্ছে জানুয়ারি 26। আর এইচএসসি পরীক্ষাটা চেষ্টা করবে গভর্নমেন্ট এপ্রিলেই নিয়ে নিতে। তারপর আমি একটু সহনশীলভাবে যদি ধরি, তাহলে ধরো নাম এটা মে 26-এর দিবে, আর অ্যাডমিশনগুলোও ধরো নভেম্বর 26-এ হয়ে যাবে। দেখো খেয়াল করো, এই সময়টা তোমার যে এখন যে এক্সট্রা জুলাইয়েরটা শুরু করতেছো কবে, সেপ্টেম্বরে, মানে প্রায় 2 মাস পরে শুরু করতেছো, কিন্তু তোমার কিন্তু ওভারঅল টাইম অনেক ক্ষেত্রে 2 মাস বাড়বে না। ওভারঅল টাইম বড় জোর 1 মাস বাড়বে। হ্যাঁ, বড় জোর। এটাও এমনও হতে পারে, এটা নাও বাড়তে পারে। মানে ওভারঅল টাইম লাইনটা দেখা যেতে পারে যে এই দিকে আসার পরে এটা এপ্রিলই হয়ে গেছে, এটা অক্টোবরই হয়ে গেছে, হয়েও যাইতে পারে কিন্তু। ঠিক আছে, সো আমার যে এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টা কিন্তু পরে কোনো না কোনো জায়গা থেকে কাটা যাবে। এটাই আমি তোমাদের ফিল করাতে চেষ্টা করছি এই টাইমলাইনটার মাধ্যমে, যে আজকে যে সময়টা তুমি পার করতেছো এটা কিন্তু তোমার কাটা যাবে, কোনো একটা জায়গা থেকে দেখবা কাটা যাবে, কারণ চাইবে না যে সেশন জট তৈরি হয়ে যায়, একটা ইররেগুলার টাইমে তোমাকে ছাড়বে না। নর্মালি চেষ্টা করবে এই এপ্রিল বা বড় জোর মে, এই টাইমেই তোমাকে অ্যাকচুয়ালি এইচএসসিটা শেষ করতে। এখন ফুল সিলেবাস হয়ে যদি এটা শেষ করে এই সময়ের মধ্যে, 2 মাস সময় অলরেডি গন, আর সামনেও আমি এমন না 2 মাস আরও এক্সট্রা পাবো, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা আমরা বলতে পারি অনেক পিছিয়ে আছি, মানে ফুল সিলেবাসের পার্সপেক্টিভে বা পয়েন্ট অফ ভিউতে অনেক পিছিয়ে আছি যদি ফুল সিলেবাস পারফেক্টলি শেষ করতে চাই। শর্ট সিলেবাস দিলে আলহামদুলিল্লাহ, শর্ট সিলেবাস যদি দেয় তাহলে হয়তো এই জিনিসটা কাভারেবল, রিপেয়ার করা যাবে। তো এখনও যেহেতু আমরা কেউই শিওর না ফুল সিলেবাস দিবে না শর্ট সিলেবাস দিবে, তাই আমাদের কিন্তু প্রস্তুতিটা ওর্স্ট কেস সিনারিওকে মাথায় রেখেই নেওয়া উচিত। মানে আমার সর্বোচ্চ খারাপ কি হতে পারে, যে ফুল সিলেবাস দিতে পারে, তো ফুল সিলেবাস দিতে ফুল সিলেবাসকে মাথায় রেখেই কিন্তু আগানো উচিত। আর তোমাদেরকে আরেকটা হিসাব আমি একটু জাস্ট বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে ফুল সিলেবাসের জিনিসটা আসলে কিরকম, মানে ফুল সিলেবাসের জিনিসটা কিরকম, এটা একটু দেখাই। অলরেডি কই মাস চলতেছে, আগস্ট মাস চলতেছে, তাই না? আগস্টেরও কিন্তু মাঝামাঝি চলে আসছি আমরা, আগস্ট মাস চলতেছে। আগস্ট থেকে তুমি ধরো পড়তে পারলা, ধরে নিলাম, হ্যাঁ, আগস্ট 24 থেকে তুমি পড়াশোনা করার পর এইচএসসি পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত তো আর পড়বা না টোটাল, মানে রিভিশনও দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে, তো আমি ধরে নিলাম পড়তে পারবা তুমি ধরলে ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ মাসটা পরীক্ষার জন্য ধরে রাখো আর কি। হ্যাঁ, ফেব্রুয়ারি 26 পর্যন্ত। তো তোমার এই কয়দিনে কত দিন হয় একটু আমাকে বলো তো, হাউ মেনি ডেজ, এখানে কতটুকু দিন আছে?
কতদিন একটু আমাকে হিসাব করে বলো, ভাইয়ার কাছে ক্যালকুলেটর নাই? বাই দ্য ওয়ে পরের ক্লাসটাই আমি তোমাদের ক্যালকুলেটরের ক্লাস নিব, অর্থাৎ ক্যালকুলেটরের ট্রিক্সের যাবতীয় যা যা আছে সেগুলো নিব, এগুলো নিয়ে আমি বলতেছি একটু পরে। তোমরা আমাকে একটু একটু হিসাব করে দাও এখন কতদিন এখানে আছে। ওইটা একটু বলো আমাকে, ঠিক আছে? আমি দেখতে চ্যাপ্টার গুলা লিখতেছি। জাস্ট 4টা সাবজেক্ট লিখলাম, হ্যাঁ। এই 4টা সাবজেক্ট, তুমি এখানে দিন সংখ্যাটা আমাকে একটু বলো। 620 দিন বলছো, হ্যাঁ। একটু দিন সংখ্যাটা সবাই একটু বলো, কত দিন প্রায় পাবো আগস্ট 24 থেকে ফেব্রুয়ারি 26 পর্যন্ত, কত দিন আমরা পাবো? একটু দিন সংখ্যাটা বলো আমাকে। দিন সংখ্যাটা 575। এই এত উল্টাপাল্টা অ্যান্সার আসতেছে কেন? কেউ 180, কেউ 575, কেউ 620। আমাকে একটু মোটামুটি একটা নাম্বার বলো। এটা কিন্তু 24 সাল থেকে 26 সাল পর্যন্ত, হ্যাঁ। মাঝখানে কিন্তু 25 সাল পুরোটাই পাবো। 365 প্লাস হবে ডেফিনেটলি, 510 দিনের মতো, ঠিক আছে? তো 510 দিনের মতন আমি ধরে নিলাম, একজন তোমাদের অ্যান্সার দিছো 510 দিন, হ্যাঁ। যাও হিসাবের সুবিধার্থে 550ই ধরলাম, হ্যাঁ, অ্যাপ্রক্স। অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? 550 দিন। এখন তুমি, তোমার কাছে কিন্তু চ্যাপ্টার আছে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলতেছি, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের কোর 4টা সাবজেক্টের কথাই বললাম। টোটাল 75টা চ্যাপ্টার, তুমি গণে দেখবে 75টা চ্যাপ্টার আছে টোটাল ফুল সিলেবাস। তো 75টা চ্যাপ্টার যদি হয়, তুমি একটু একটা ক্যালকুলেশন করো যে পার চ্যাপ্টার পড়তে তোমার অ্যাকচুয়ালি কতটুকু সময় আসলে হাতে আছে। পার চ্যাপ্টার পড়তে সময় কতটুকু হাতে আছে দেখো তো। তোমার ভাগ দেও, 550কে 75 দিয়ে ভাগ দাও। 550কে 75 দিয়ে ভাগ দাও, কত আসে? 550কে 75 দিয়ে ভাগ দাও, কত বলো? কত আসে? 550 ভাগ 75 কত আসবে? বলো বলো। এটা হচ্ছে প্রতি একটা চ্যাপ্টার পড়ার জন্য সময় 7.3 ডেজ, অর্থাৎ 7 দিনের মতন, হ্যাঁ। 7.3 ডেজ বা 7 দিন, আমি হিসাবের সুবিধার্থে বললাম 7 দিন। আচ্ছা বাড়ায় ধরি দাও, তাও বাড়ায় ধরি, হ্যাঁ, 7.5 দিন ধরলাম। এখন এর মধ্যে কিন্তু ব্যাপার আছে, এই 75টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি আছে না? এই 75টা চ্যাপ্টারের মধ্যে বড় বড় চ্যাপ্টার অনেকগুলো আছে না? আছে। এই 75টা চ্যাপ্টারের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি, যেটা একটা চ্যাপ্টারই বেসিক্যালি 4টা চ্যাপ্টারের সমান, 7.5 দিন তো এটার পাতা উল্টাইতেই যাবে। অনেক ক্ষেত্রে 7 দিনের মতন সময় তোমার জাস্ট এটার পাতা উল্টায় জিনিসটা বুঝতেই, মানে কি কি আছে সেটা। এর মধ্যে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, আর ইন্টিগ্রেশনে এক একটা চ্যাপ্টারের ভিতরে তো আরো অনেকগুলো ভাগ 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 করা আছে। তুমি চিন্তা করে দেখো, আজকের দিন থেকে, আজকেও না বলতে পারো আমি সবকিছু কিন্তু তোমাদের পক্ষে বাড়ায় বাড়ায় ধরছি, আগস্টের 1 তারিখ থেকে ধরছি, আগস্টের কিন্তু অলরেডি 10 দিন গন। তো 7.5 দিন করে তুমি পাচ্ছ প্রতি একটা চ্যাপ্টার শেষ করার জন্য। তুমি এখন নিজে চিন্তা করো, তোমার এরকম কত 7 দিন যাচ্ছে। এই শুক্রবার থেকে পরের শুক্রবার তো ধুমধাম চলে যাচ্ছে। আজকে একবার জুম্মার নামাজ পড়ে আসছো, পরে দেখলা যে আবার জুম্মার নামাজের টাইম হয়ে গেছে। তোমার কি একটা চ্যাপ্টার শেষ হচ্ছে কিনা এর মধ্যে? তোমার কিন্তু এর মধ্যে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে না। আর এই একটা চ্যাপ্টার শেষ না হলে এগুলো কি মানে জমতেছে, এগুলো তোমার তো শেষ করতে হবে কোনো একটা জায়গায়, কোনো একটা পয়েন্টে যেয়ে শেষ করতে হবে। তো তুমি তার মানে কি, যতই তোমার জমতেছে ততই কিন্তু পরের চ্যাপ্টারটার জন্য আর 7.5 দিন পাবা না। তখন জিনিসটা হয়ে গেল কি, দিন সংখ্যা কমলো কিন্তু চ্যাপ্টার সংখ্যা একই রইলো। তাহলে কি এই নাম্বারটা আরো কমবে না? এই নাম্বারটা অলরেডি 7 দিন, 7 দিন কিন্তু আমি জানি যে তোমরা ভেক্টর চ্যাপ্টারও, আমি শিওর অনেকেই 7 দিন ধরে পড়ে শেষ করতে পারো না। ভেক্টর চ্যাপ্টারও তোমার ধরো 1 মাস লেগে যাচ্ছে শেষ করতে একটা চ্যাপ্টার, বা 15 দিন লেগে যাচ্ছে। তো তুমি রিয়েলিটিটা বোঝো যে তোমার কাছে কিন্তু আসলে সময় অ্যাকচুয়ালি খুবই কম আছে। যখনই তুমি নিজে পড়াশোনা থেকে ধরো মনে হবে যে পড়তে ভালো লাগতেছে না, আমার পড়তে ইচ্ছা করতেছে না, কেউ তো পড়তেছে না, তুমি নিজে, তুমি যেই টাইমে আসো সেই টাইম থেকে ফেব্রুয়ারি 26 পর্যন্ত কতদিন বাকি আছে, কত চ্যাপ্টার বাকি আছে, এটা জাস্ট এই হিসাবটা করবা। এই হিসাবটা করলেই তোমার আর বসে থাকতে পারবে না। তোমার তখন আর মনে হবে না যে আমি এখন বসে থাকার মতন মানে পজিশনে আছি। জিনিসটা অনেকটা এরকম যে আমার ঘড়ির কাটার সময় চলে যাচ্ছে,
7 দিন এরকম পার হয়ে যাচ্ছে, আমার চ্যাপ্টার শেষ হচ্ছে না, তখন তুমি আর বসে থাকতে পারো না, তখন তোমার ডেফিনেটলি পড়তে হবেই, অ্যান্ড তুমি পড়তে আসবাই। আর তোমাদের জন্য তো এখন বিরাট সুযোগ অনলাইন থাকার কারণে, তোমরা আমাদের আর্কাইভ ক্লাস আছে, আমাদের আর্কাইভ ক্লাসগুলো দেখেও কিন্তু শেষ করে ফেলতে পারো। আমি এখন কিছু পরামর্শ দিব যে তোমরা তোমাদের জায়গা থেকে দ্রুত কিভাবে শেষ করবা বা দ্রুত কিভাবে জিনিসগুলো কাভার আপ করবা। হ্যাঁ, 7.5 দিনের মধ্যে শেষ করা সম্ভব, সম্ভব না যে তা না। মানে তোমরা এখন হয়তো 7 দিনের মধ্যে মনে হচ্ছে কেমনে শেষ করবে, ভেক্টরের মতন একটা চ্যাপ্টার বা বড় একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবে মনে হতে পারে, কিন্তু এটা সম্ভব। কিভাবে শেষ করবো আমি তোমাদের বলি। অনেকেই যে ভুলটা করে, বিশেষ করে যারা প্রথম এইচএসসিতে ওঠে, প্রথম তারা যে ভুলটা করে, তারা এসএসসির যে ধাঁচটা ওইটা ছাড়তে পারে না। এসএসসির ধাঁচটার মধ্যে তোমরা দেখা যায় কি, বই পড়া শুরু করছো, যে মুখস্থ করা শুরু করছো, পড়তেছো না, তুমি বেসিক্যালি মুখস্থ করতেছো। তো মুখস্থ করার চেষ্টা করা যাবে না শুরুতে। যতই তুমি মুখস্থ করার চেষ্টা করবে, একটা পাতা পড়তেই তুমি যখন চেষ্টা করবে যে এই পাতাটা আমি মুখস্থ করব, ওই পাতাটা পড়তেই তোমার 1 ঘন্টা চলে যাবে। এরকম ভেক্টরেই তো পাতা আছে 60টা 70টা। তো এরকম করে তো তুমি পসিবল না, এরকম করে তুমি চাইলেও 7 দিনে শেষ করতে পারবা না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, এখন অনলাইনের ক্লাসগুলো আছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে, প্রথমে আমি তোমাদের স্টেপ সাজাই দিই। মানে স্টেপ 1, তুমি একটা চ্যাপ্টার প্রথমত খুবই অল্প সময়ে শেষ করো। মানে মানুষের ক্ষেত্রে হয় কি, তুমি যখন একটা জিনিস একবার ঢালাওভাবে শেষ করে ফেললা, মানে আবছা ধারণা নিয়ে শেষ করে ফেললা, তখন কিন্তু একটা কনফিডেন্স কাজ করে, আমি দেখে ফেলছি পুরোটা। এই কাজটাই করতে হবে প্রথমে যেটা করবা, আমি তোমাকে যদি একদম শর্ট সাজেশন দিই, যে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা। ইউটিউব চ্যানেলে অপার্স ক্লাসরুম আছে, অপার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলে চলে যাবা। আমি ওই প্লেলিস্টটা অনেক আগে বানায় রাখছি, জাস্ট এটার কারণেই বানায় রাখছি যেন তাড়াতাড়ি একটা ছেলে বা মেয়ে তাড়াতাড়ি একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে এই কনফিডেন্সটা পায়। হ্যাঁ, ওইটার পরেও আমার পড়া আছে, কিন্তু ওইটুকু করলে মানে তোমার সেন্স, তুমি অপার সিস্টেমে যে ইউটিউবে ফ্রি ভিডিওজ আছে, প্লেলিস্ট অংশে যাবা, প্লেলিস্ট অংশে যেয়ে তুমি দেখবা যে ফিজিক্স আমার মানে স্ক্রিন শেয়ারে ফ্রি ক্লাসগুলো আছে। হ্যাঁ, ওই ফ্রি ক্লাসগুলা আমি বানাইছি এরকম ভাবে যেন হচ্ছে ওই ফ্রি ক্লাসগুলো হচ্ছে কি, মানে খুব দ্রুত একটা চ্যাপ্টার শেষ করে দেওয়ার একটা অনুভূতি তোমাকে দেয়, যেন মানে একদম গ্রসলি একটা চ্যাপ্টার দেখে যাও। যেমন ভেক্টর এখানে কত আছে, প্রত্যেকটা 20 মিনিটের ভিডিও, 25 মিনিটের ভিডিও, এরকম করে ভিডিও আছে 15টা বা 14টা এরকম ভিডিও আছে। এইটা আমি বিলিভ করি একটা স্টুডেন্ট যদি টানা বসেও দেখে, তার 3 থেকে 3 দিন লাগবে ম্যাক্সিমাম তোমাদের ক্যাপাসিটিতে। আর যদি তুমি তুখো তাহলে তোমার 1 দিন বা 2 দিন লাগবে। তুমি এইটা হচ্ছে স্টেপ 1, এইভাবে এইটা তোমার স্টেপ 1টা কমপ্লিট করার চেষ্টা করবে 1 থেকে 2 দিনের মধ্যে। আর আমি প্রিটি মাস শিওর ওই ভিডিওগুলো টান দিয়ে দেখলে তোমার 2 দিনের মধ্যে তোমার শেষ, কারণ ওইটা হচ্ছে একটা আবছা ধারণা দেবে। মানে ওইটা একটা বেসিক্যালি কি বলতে পারো, একটা গ্রস আইডিয়া দেওয়া ওভারঅল চ্যাপ্টারটা সম্পর্কে। পাইলে না, এটা পাওয়া শেষ হওয়ার পরে তুমি কিন্তু এই ধাপ 1 কমপ্লিট করে ফেলতে পারবা প্রায় 2 থেকে 3 দিনে। একদম ঘুমায় পড়লেও পারা উচিত। 2 থেকে 3 দিনের বেশি যেন কোনোভাবেই এই ধাপ 1 বেশি না যায়। হ্যাঁ, গেল। তারপরে তুমি শুরু করবো হচ্ছে মাসরুর ভাই বা অপূর্ব দাদার যে অথবা আমাদের সাইকেলের যে ডিটেলস ক্লাসগুলো আছে সেটাতে। এটাতে প্র্যাকটিস কম পাবো, বাট এটাতে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। এটাতে আইডিয়া পেয়ে গেলে যখনই তুমি মানে ডেপথের ক্লাস শুরু করবা, মানে ডিটেলস ক্লাস শুরু করবা, তখন কিন্তু তুমি ওই ডিটেলস ক্লাস করতে আসে তুমি দেখবা যে আরে এটা তো মানে মাথায় ক্লিক করবে, পড়াগুলো মাথায় ক্লিক করবে। হ্যাঁ, তো তারপরে তুমি ধরো যে আমাদের এই সাইকেলের ক্লাসগুলা, এটা করবা। ঠিক আছে, চ্যাপ্টার নির্বিশেষে কিন্তু এটা 1 দিনেও সম্ভব। ধাপ 1টা 1 দিনেও কেউ চাইলে করতে পারবে, বড় জোর 2 দিনেও করে ফেলতে পারবে। হ্যাঁ, সাইকেল ক্লাসগুলো করবা। এটা তুমি ধরো একটু সময় নিয়ে করলা, যেহেতু তোমরা প্রথমবার পড়তেছো, প্রথমবার পড়লে আমি বলবো একটু সময় নিয়ে করবা। এটা অ্যাটলিস্ট আমি বলবো 3 থেকে 4 দিন সময় নিয়ে তোমরা করবা। আর যারা লাইভ ক্লাসের মাধ্যমে করে ফেলছো তারা ফাইন। ঠিক আছে, সাইকেল ক্লাসগুলো তোমরা যখন করবা, তোমার আগে একটা সাইকেলের ক্লাস করতে যত সময় লাগতো, ওই ধাপ 1টা কমপ্লিট করে আসার পরে তোমার সাইকেলের ক্লাসগুলো করতে মিনিমাম অর্ধেক সময় লেগে যাবে। মানে টাইম খুবই অল্প সময় ওইটা কভার করে ফেলবে, ডেপটাও ঢুকবে ভালো। করলা না? এই 2টা জিনিস করার সময়, মানে বিশেষ করে এইটা করার সময় তোমার ডেফিনেটলি নোট করে নিতে হবে। হ্যাঁ, এটা তুমি খালি দেখে গেছো, খালি স্লাইড দেখে গেছো বা এটা দেখেছো, ওকে, বাট এইটা ডেফিনেটলি তোমার নোট খাতায় থাকতে হবে। যখন তোমার এটার নলেজ চলে আসছে, তখন তুমি সাইকেল ক্লাসগুলো করছো এবং নোটটা তোমার আছে, তখন কিন্তু তুমি বলতে পারো যে তোমায় পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত।
এখনই তুমি পরীক্ষা দিলে মোটামুটি আল্লাহর রহমতে যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন পাইরে আসবা, আমাদের বিশ্বাস। সাইকেলের ক্লাস আর এটা করার পর এখন এটা তুমি আর্কাইভ ক্লাস ধরেও করতে পারো, আমাদের মধ্যে যার ক্লাস ভালো লাগে সেটা ধরে করতে পারো, ডিটেলস ক্লাসগুলো। এরপরে আসো পরের অংশটাতে তুমি যেটা করবা সেটা হচ্ছে বই পড়বা। হ্যাঁ, এখন বই পড়ার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, এই বইটা পড়তে যে একটা স্টুডেন্ট মেলা সময় নিয়ে নেয়, এটা করা যাবে না। বিশেষ করে ফিজিক্সে তো আরো না, কারণ ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তোমার বইটা মুখস্থ আসবে না। তুমি বইয়ের সংজ্ঞা লাইন বাই লাইন মুখস্থ করছো, খুব বেশি লাভ নেই, মানে খুব বেশি তোমার কিছুই হবে না, মানে তোমার এটা পড়ানোর মধ্যে কিছুই আসবে না। তুমি বইটা পড়বা কিভাবে, বইটা রিডিং পড়বা, মানে জাস্ট রিডিং। গল্পের বই আছে না, গল্পের বই কিভাবে পড়ো, মুখস্থ করো না, জাস্ট পাল্টায় যাও পাতা, রিডিং পড়বো। এবং এটাও পড়ার ক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দিব, একবারে প্রথম পাতাটা উল্টাই পড়া শুরু করে দিবা না। প্রথমে যখন বইটা নিয়ে তুমি প্রথমে পাল্টাবা, এক পাতা পাল্টালে দুই পাতা পাল্টালে দেখবা কি কি আছে, খালি দেখবা, তোমার কাজ পড়া না, খালি চোখ বুলাবা, দেখবা। এরকম 20-25 মিনিট পাতা পাল্টাইলেই দেখবা যে সবগুলা পাতা চোখ বুলানো শেষ। এরপরে তুমি আবার ওই শুরু করলা, চ্যাপ্টারটা শুরু করে হাইলাইটার বা মার্কার বা সাইন পেন হোয়াট এভার, তো পেন্সিল এটা দিয়ে বইয়ে দেখবা বোল্ড হরফে, মানে বোল্ড মানে মোটা অক্ষরে অনেকগুলা বোল্ড করা থাকে, মানে ডাটা হোক সংজ্ঞা হোক এগুলো থাকে, এগুলা তুমি মার্ক করবা। আবার তুমি ওই যে রিডিং পড়তেছো যখন, তখন তুমি নিজেও বুঝবা যে এই ডাটাটা লাগতে পারে, এই জিনিসটা লাগতে পারে, বিশেষ করে একক মাত্রা এগুলা কি, এরকম কয়েকটা জিনিস লাগতে পারে, এইগুলো তুমি ধরো দাগ দিলা। হ্যাঁ, এখানে বলে রাখি, ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা পড়ার সময় অনেকেই সাল মুখস্থ করা শুরু করে দেবো, বা এরকম সাল বা এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো প্রাথমিকভাবে দরকারই নেই। হ্যাঁ, তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সাম দিতে চাও, এখন দরকার নেই, এটা এখন পড়ে মুখস্থ করে লাভ নেই, এটা ভুলবাই 100%, এটা তুমি পড়ো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের এক্সাম যখন তুমি দিবা, এইচএসসি যখন শেষ হবে, তখন তুমি আরেকবার লাগলে পড়ে নিও, কিন্তু এখন ওইগুলা নিয়ে মাথায় মানে জায়গা নষ্ট করা দরকার নাই আপাতত। হ্যাঁ, ফোকাসড ওয়েতে পড়ো। তাহলে দ্বিতীয়বার যখন আবার শুরু কর, 20-25 মিনিট পাতা পাল্টাইলা, দেখা শেষ, পরের বার যখন শুরু করলা, হাইলাইটার বা এগুলা নিয়ে বোল্ড হরফে যেগুলো আছে সংজ্ঞাগুলা, একক মাত্রা, এই জিনিসগুলো দাগ দিলে কি একটা, মানে তুমি যে দাগানোর সময় কিন্তু একটা চোখ বোলানো হয়, পড়া হয়, তুমি দেখো মাথায় কিন্তু অলরেডি ঢুকে যাওয়া শুরু করছে, কারণ এই ক্লাসগুলোর মধ্যে তুমি এগুলা কিন্তু পাও নাই যে তা না, এগুলো পাইছো, মোটামুটি পেয়ে গেছো সবই। এরপরে এরকম করে দাগায় করতে কত 3 ঘন্টা লাগবে, বা ধরে নিলাম বড় চ্যাপ্টার যদি হয় 5-6 ঘন্টা লাগলো। এরপরে তুমি শুধু আবার যখন শুরু করলে, তখন শুধু দাগানোগুলা দিকে তাকাবা, অন্য উপরে নিচে কি লাইন আছে তাকানোই দরকার নেই, শুধু দাগানো লাইনগুলোর দিকে তাকাবা, দাগানো লাইনগুলো একটু মুখে জোরে বলে পড়বা, শেষ, চ্যাপ্টার শেষ। এরপরে কিন্তু তোমার আর কিছু নাই। তাহলে আমি এটার মধ্যেও কয়টা ধাপ বলে দিলাম, এটার মধ্যেও তোমাকে ধাপ বলে দিছি বেসিক্যালি কয়টা, তিনটা। তাহলে প্রথমে হচ্ছে জাস্ট চোখ বুলানো, তারপরে হচ্ছে কি মানে দাগানো, লাইনটাই পড়া, ঠিক আছে, শেষ। এইগুলোর মধ্যেই তোমার বেসিক্যালি জ্ঞান অনুধাবন গ ঘ হয়ে গেল, তোমার ক্লাসগুলোর মধ্যে গ ঘ খ ও হয়ে যায়, আর এটা থেকে তোমার ক ও হয়ে গেল, মানে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো হয়ে গেল। এটা তোমার পড়া শেষ, চ্যাপ্টার কিন্তু ডান। এখন কলেজের পরীক্ষা যদি হয়, অনেক কলেজে দেখবা বিগত সালের টেস্ট পেপার থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়, হুবহু, তো কমন পাইতে কার না ভালো লাগে। তো এটা কিন্তু চ্যাপ্টার শেষ, আমি কিন্তু চ্যাপ্টার শেষ ঘোষণা করে দিতে পারি এগুলোর পরে। এরপরেরটা হচ্ছে কখন, যখন হচ্ছে কলেজের পরীক্ষা, এরপর তুমি অন্য চ্যাপ্টার পড়ে ফেললা বা এরকম পড়ে ফেললা, কলেজে পরীক্ষা আছে সামনে, ভেক্টর চ্যাপ্টার বা অমুক চ্যাপ্টার আছে, তখন তুমি আরেকটা ধাপ ইন্ট্রোডিউস করবা, সেই ধাপটা হলো কলেজের পরীক্ষা বা ওইগুলোর আগে, সেটা হচ্ছে কি টেস্ট পেপার, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র কলেজের যে পরীক্ষাগুলো হবে, বা কোনো জায়গায় যখন পরীক্ষাগুলো দিবা, তখন টেস্ট পেপারটা ঘাটাবা। এখন টেস্ট পেপারের বিকল্প হিসেবে কেউ যদি চাও একটু অ্যাডভান্স থাকতে চাইলে আমাদের প্র্যাকটিস শিট আছে না, কেউ যদি আমাদের প্র্যাকটিস শিট করো, সেটাও ইকুয়ালি কার্যকর হয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো দেওয়ার আগে প্র্যাকটিস শিট, কলেজের পরীক্ষাগুলো দেওয়ার আগে টেস্ট পেপার একটু দেখলেই হবে। হ্যাঁ, যদি নটরডেম বা এই টাইপের কলেজ হয় যেখানে একটু কঠিন প্রশ্ন আসতে পারে, তাহলে প্র্যাকটিস শিটটা দেখেছে।
আর একটু সহজ টাইপের প্রশ্ন আসে বিগত সালগুলোতে, খুব সহজ টাইপের প্রশ্ন দিয়ে থাকে নর্মালি তোমাদের কলেজে যদি হয়, তাহলে টেস্ট পেপার দেখলে হুবহু কমন পাওয়ার চান্স আছে। এই তো শেষ, তো আর কিন্তু কিছুই বাকি নাই, জব ডান। এতটুকু করেই তুমি অ্যাডমিশনের জন্য অনেক ক্ষেত্রে উপযোগী হয়ে যাবা। এরপরে যখন তুমি অ্যাডমিশনের জন্য পড়বা, অ্যাডমিশনের জন্য পড়ার সময় জাস্ট এই 3 নাম্বার ধাপটা থেকেই পরের ধাপটা যেটা হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য যখন হবে তখন কি জাস্ট তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যাড করবা। এটা হচ্ছে অ্যাডমিশনের আগে দিয়ে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা সাজেস্ট করি কোনো স্টুডেন্ট যদি খুব বেশি অ্যাডভান্স থাকে, খুব বেশি অ্যাডভান্স বলতে হচ্ছে যে সে মানে অন্যান্যদের চেয়ে অনেক বেশি আগায় আছে, সময় আছে তার হাতে, তখন তাকে আমরা এইচএসসিতেও মাঝে মাঝে বলি কোশ্চেন ব্যাংক একটু ঘাটাঘাটি করো, ভালো লাগবে। এটা ভালো লাগার জন্য, আমি বলতেছি না যে পড়ার জন্য, এটা ভালো লাগার জন্য কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করতে পারো। কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি যদি তুমি করো, তুমি যখন একটা চ্যাপ্টার পড়লা দেখলা যে আরে এটাতে বইটা এই কোশ্চেন আসছে, এটাতে ঢাবিতে এই কোশ্চেন আসছে, তখন তুমি একটা কনফিডেন্স কাজ করবে যাচ্ছে আমি তো পারবো, বইয়ের ঢাবির কোশ্চেনও পারবো। এই কনফিডেন্সটার জন্য জাস্ট একটু ঘাটাঘাটি করো। এই হচ্ছে আমাদের কি মানে স্টেপ। এই স্টেপে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করবা। বারবার বলতেছি, বইয়ের টাইতে যত কম সময়, যত দ্রুত পারা যায়, যত দ্রুত পসিবল তত দ্রুত বইটা তুমি রিডিং করবা। হ্যাঁ, অনেকেই আটকায় যায়, মানে এই যে পাতা এই জায়গায় যে আটকাইছে, পাতা আর পাল্টাইতে চায় না, সে ওইটা শেষ করবেই, করেই পাতা পাল্টাবে, পরের পাতায় যে দেখে আগের পাতা আবার ভুলে গেছে। এটা খুবই কমন স্টোরি। তো আমার পরামর্শ হচ্ছে যে ভুলবা পড়বা, ভুলবা পড়বা, ভুলাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তুমি যদি ভাবো যে আমি ভুলে যাচ্ছি, ভোলা যাবে না, জোর করো ভুলতে পারবো না, ভুলছি কেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, পড়াশোনাটার ক্ষতি হবে। বরং ভুলটাকে নর্মালি নাও, ভুলতেই পারি, আমি একটা জিনিস ভুলে যেতেই পারি, এটা খুবই স্বাভাবিক। ভুললে কি করব? ভুললে এই যে ভুলছি না, কি জিনিসটা ভুলছি একটু চিন্তা করবো, আগেই দেখে ফেলবো না, আগেই খাতা পাল্টায়, পাল্টায়, বই পাল্টায় দেখে ফেলবো না কি ভুলছিলাম, আগে চিন্তা করবো কি ছিল, কি ছিল ওই জায়গাটাতে, একটু চিন্তা করলা না? চিন্তা করে যদি নাও পারো, তারপরে তুমি পাল্টায় দেখবা ও আচ্ছা এটা ছিল, ইস এটা পারলাম না, ইস এটা এটা এটা, পরে জীবনে ওইটা ভোলার সম্ভাবনা খুবই কমে যাবে। জাস্ট এতটুকু একটা কাজ অনেকে করি না আমরা, একটা জিনিস ভুলে গেছি, দেখি তো কি, আবার চলে যাই, মাঝখানে ওই থিঙ্কিং পার্টটা যারা করে, কি ভুলছি, কি জানি ছিল, কি জানি ছিল, দেখি, তারপরে যারা এই ছোট্ট একটা কাজ করে তারপরে যারা ওই প্রিভিয়াস জিনিসটা দেখে, তারা ওই জিনিসটা ভোলার সম্ভাবনা খুবই কম। কারণ তার মাথায় তখন পরবর্তীবার যখন এই জিনিসটা ভুলতে সে বসে, পরবর্তীবার বলে আগেও একবার এটা ভুলছিলাম, আরে ওইটা ওইটা ছিল, এইভাবে তার মেমোরিতে এটা আবার চলে আসে। বুঝছো? আমরা যে কোনো জিনিস যে পড়ি, এগুলো সব কিন্তু একটা নেটওয়ার্ক বা একটা ঘটনা কানেক্ট করে পড়ি। হ্যাঁ, মানে তুমি নিজেও দেখবা কোন পড়াটা সবচেয়ে বেশি মনে থাকে, যেই পড়াটা তুমি একটা ঘটনার সাথে মিলায়ে পড়ছো, যে পড়াটা তুমি একটা মানে ওই পড়াটার সাথে একটা স্মৃতি আছে, ওই পড়াটার সাথে একটা ঘটনা জড়িত আছে, ওই পড়াটা তুমি কম ভুলবা। তো তুমি চেষ্টা করবা যে কোনো পড়ায় যখন পড়তেছো এটাকে কোনো একটা জীবনের ঘটনা, জীবনের কোনো একটা কিছুর সাথে মিলাবা। হ্যাঁ, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এটার সাথে মিলে দেবে। তুমি ধরো এই পড়াটা একটু ভুলে যাচ্ছ বেশি বারবার, এই পড়াটা তুমি চিন্তা করবা যে আচ্ছা এটা এরকম, এটা মানে তুমি কল্পনার রাজ্যে যে কোনো কিছুর সাথে এটা মিলাও, যে কোনো কিছুর সাথে এটাকে মিলায়ে একটা ঘটনা তৈরি করো, একটা গল্প তৈরি করো। ওই গল্পটা যেন তোমার মনে থাকে, ওই গল্পটাই তোমাকে ওই পড়াটা আবার মনে করাই দিবে পরীক্ষা হলে। ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার মানে করণীয়, আমি যদি বলি যে পড়ার মনে রাখার ক্ষেত্রে। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো পারতপক্ষে খুব বেশি জোরাজুরি করে মুখস্থ করার দরকার নেই। ফিজিক্স পরীক্ষার আগের দিন খুব ধুমসে পড়ে কেউ ভালো করে না। ফিজিক্স সাবজেক্টটাই হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ইনস্টল হওয়ার মতন, তোমার মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল হয় না একটা কম্পিউটারে, ফিজিক্সটাও এরকম, তোমার মধ্যে একটা সফটওয়্যারের মতন ইনস্টল করতে হবে। এটা ওয়ান্স একটা ওই সফটওয়্যারটা তোমার মধ্যে ইনস্টল হয়ে গেছে, মানে ফিজিক্সটা তোমার মধ্যে ইনস্টল হয়ে গেছে, তারপরে তোমাকে যে কোনো সিনারিও তোমার কাছে থ্রো করুক, যে কোনো কন্ডিশন তোমার কাছে দিক, তুমি দেখবা যে তুমি ফিগার আউট করে ফেলতে পারছো। বাট এটা এমন না যে গরম গরম পরে পরীক্ষা দেওয়ার মতন। বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো এটা এই টটকাটা কাজে লাগবে। বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি আগের দিন সারা রাত পরেও কালকে ভালো পরীক্ষা দিবা। ফিজিক্সের ক্ষেত্রে আগের দিন সারা রাত জাগলে কালকে খারাপ পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ চিন্তা করতে পারবা কম। তো তোমাদের পড়ার ক্ষেত্রেও আমি বলবো এখন ফিজিক্স, ম্যাথ এগুলা বেশি সময় নিয়ে পড়বা। মানে তুমি যদি সপ্তাহে 7 দিন হয়, সপ্তাহে 7 দিনের মধ্যে বেশিটা টাইম রাখবা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ পড়ার জন্য। কেমিস্ট্রিও পড়বা, বায়োলজিও পড়বা, কিন্তু এগুলো তুলনামূলক কম। আবার যখন পরীক্ষার ঘন হয়ে আসবে, ধরো সাপোজ 8-10 দিন পরে তোমার প্রিটেস্ট পরীক্ষা, তখন কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আবার ভলিউম বাড়াই দিবা।
এগুলোর পরিমাণ বাড়াই দিবা পড়া। আর ফিজিক্স ম্যাথ তখন একটু কম পড়লেও দেখবা যে মনে থাকে, এগুলো ভুলে কম, মানে ফিজিক্স আর ম্যাথ একবার ইনস্টল হয়ে গেলে ভেতরে ওইটা ভোলার সুযোগটা কম। হ্যাঁ, সূত্র ভুলে যায়, ফিজিক্স পরীক্ষার আগের দিন কাজ হচ্ছে গেলে সূত্রগুলো লেখা, না দেখে সূত্রগুলো লেখা, পরিচয়গুলো লেখা, চলো এটা হচ্ছে ফিজিক্স পরীক্ষার আগের রাতের কাজ। ঠিক আছে, তো মোটামুটি তো বললাম অনেক কিছুই যে কিভাবে পড়বা। এখন আসি স্ট্র্যাটেজি, এগুলো এটা হচ্ছে মানে একদম মানে স্টেপস কিভাবে আমি করবো। এখন আসি ওভারঅল কিছু স্ট্র্যাটেজি। তোমাদের এখনো কলেজ শুরু হয়নি, তোমাদের এখনো কলেজ শুরু হয়নি, এর মধ্যেও তোমাদের আমি জানি না কার কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে। আমি যেটা করতাম এখন তোমাদের জায়গায় থাকলে, যেহেতু আগস্ট মাসটা ক্লিয়ারলি বন্ধ, আরো 20 দিন ক্লিয়ারলি বন্ধ, এই 20 দিনে আমি চেষ্টা করতাম অপার ভাইয়েরা, মাস্টুর ভাইয়েরা, অপূর্ব দাদারা যেগুলো পড়াবে সেইগুলোর চেয়ে আমি অ্যাডভান্স থাকবো। উনারা পড়ানোর আগেই আমার পড়া শেষ হয়ে থাকবে। আমি অ্যাডভান্স থাকার একটা ক্ষুধা তৈরি করতাম। আমি আমি একটা জিনিস বারবার বলতে চাই যে কলেজের সাথে কেউ যদি গতি মিলায়ে পড়ো, জীবনে বড় একটা ধরা খাবা। কলেজে কি করবে জানো? কলেজে প্রথম দিক দিয়ে খুবই স্লো আগাবে, তুমিও আরামসে পড়তেছো কলেজের সাথে, ফাইন, এভরিথিং ফাইন, কোনো তুমি মানে সমস্যায় যে পড়বে এরকম কোনো টের পাচ্ছ না। লাস্টে এমনও হয়, কলেজে এমনও হবে এক চ্যাপ্টার এক ক্লাসে, এক চ্যাপ্টার 2 ক্লাসে শেষ করতে, 50 পেজের একটা চ্যাপ্টার 2 ক্লাসে শেষ করবে, যে স্যাররা কোনো রকম বলে যাবে। এখানে স্যারদের দোষ নাই, এখানে কলেজের কার্যদিবসই এত কম, এটা স্যারদের কোনো দোষ না, যে স্যাররা যে এমন না যে পড়াইতে পারে না, পড়াইতে চায় না, স্যাররা পড়াইতে চাইলেও এটা সম্ভব না, কার্যদিবস কম। তো এই সেকেন্ড ইয়ারে আমি মনে আছে আমার যতটুকু, আমার সময় আমি সেকেন্ড ইয়ারে ক্লাস পাইছিলাম টোটাল হচ্ছে প্রায় 50টার মতো, মানে জাস্ট 50টা ক্লাস পাইছি সেকেন্ড ইয়ার পুরাটা, মানে সেকেন্ড পেপার পুরাটা বই 50টা ক্লাস, তাহলে তো বুঝতে পারছো যে কতটুকু করেই পুনারা চাইলেও পড়াইতে পারবে। তো যাক, এখন তোমাদের যেটা বলতে চাচ্ছি যে এই যে কলেজের সাথে কেউ যদি তাল মিলায় পড়ো, তাহলে কিন্তু সে প্রথম দিক দিয়ে দেখবা যে হ্যাঁ কলেজের সাথে সাথে আমার সিলেবাস শেষ হচ্ছে, লাস্টে দিয়ে কলেজে যখন 1 ক্লাসে 2 ক্লাসে চ্যাপ্টার শেষ করতেছো তখন তুমি আর ধরতে পারতেছো না, তখন তুমি মানে কুলাইতেই পারতেছো না। তো এই জিনিসটা একটা ট্র্যাপ, কেউ যদি কলেজের সাথে সিলেবাস মিলায় পড়তে এটা একটা ট্র্যাপ। ডেফিনেটলি আমার পরামর্শ হবে কলেজে যতটুকু পড়াইছে তার চেয়ে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার অ্যাডভান্স থাকা। মানে কলেজে ধরো 7টা চ্যাপ্টার পড়ালে আমার 8টা চ্যাপ্টার শেষ হয়ে থাকতে হবে, কলেজে 3টা চ্যাপ্টার পড়ালে আমার 4টা চ্যাপ্টার শেষ হয়ে থাকতে হবে, অ্যাটলিস্ট একটা, 2টা হইলে ভালো হয়, 2টা হইলে ভালো হয়। এইটা যদি তুমি করতে পারো শুরু থেকেই, এটা করার সময় এখন, এমন না যে কলেজ শুরু হওয়ার পরে তুমি দম ফেলার টাইম পাবো। কলেজ শুরু হওয়ার পরে তুমি যাওয়া আসা বা ফর্মালিটি পার্ট বা প্র্যাকটিক্যাল করেও কিন্তু তোমার মানে খুব বেশি পড়ার সময় কিন্তু কুলাই উঠতে পারবা না। টাইমটা যাচ্ছে এখন। এখন এই মুহূর্তে 26 ব্যাচের জন্য যদি একটা পরামর্শ দিই সলিড, সেটা হচ্ছে 26 ব্যাচে অনেকে ক্লাস শুরু করার আগেই অনেকের থেকে যোজন যোজন পিছিয়ে থাকবে। বেশি বন্ধ পাইলে এটা একটা সমস্যা, বেশি বন্ধ পাইলে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে ব্যবধান অনেক বেড়ে যায়। তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে গেলে কি হেড টু হেড কাছাকাছি থাকে, হ্যাঁ ও একটু আগানো বাট কাছাকাছি, বাট এখন ব্যবধান অনেক বেশি হবে। ভালো স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট কাকে বলতেছে, এটা হচ্ছে পরিশ্রমী স্টুডেন্ট আর কি। তো এরা দেখবা 3টা চ্যাপ্টার শেষ আর ও দেখবা প্রথম চ্যাপ্টারই পড়তেছে, তো ও তো আগেই হার মাইনে গেছে ওর কাছে, ও একটা চ্যাপ্টার পড়তে পড়তে ওর 4টা শেষ, ও একটা করতে করতে ওর এটা শেষ। এই নেশাটা যেন তোমাদের মধ্যে অ্যাটলিস্ট থাকে, আমাদের যে সাইকেলের যারা স্টুডেন্টস আছো তাদের প্রত্যেকের যেন একটা নেশা থাকে যে আমি আমার চারপাশের থেকে আগায় থাকবো, একটা চ্যাপ্টার হলে আগায় থাকবো। এই নেশাটা যদি তোমার মধ্যে থাকে না, এই নেশাটা থাকলে তুমি অলরেডি জিতে গেছো, অলরেডি তুমি দেখবে জিতে গেছো। কেন? কারণ তুমি তখন মানে তোমার খারাপ লাগবে কি, কেউ তোমার ধরে ফেললি তোমার খারাপ লাগবে, তুমি আরেকটা চ্যাপ্টার পড়ে ফেলবা টান দিয়ে। মানে এই ক্ষুধাটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি আমার স্ট্র্যাটেজিতে কাজে লাগাইছিলাম, বিশেষ করে কলেজ যখন শুরু করি। আমার টার্গেট ছিল অলওয়েজ কলেজের থেকে আমি একটা চ্যাপ্টার আগায় থাকবো, আমার ফ্রেন্ডদের থেকে আমি একটা চ্যাপ্টার আগায় থাকবো, মানে ওরা এই চ্যাপ্টারটা পড়ার আগে আমার ওই চ্যাপ্টারটা শেষ হয়ে থাকবে, ওরা এই চ্যাপ্টার যখন শুরু করবে আমার ওই চ্যাপ্টারটা তখন শেষ। এই ক্ষুধাটার কারণে দেখা গেছে যে আমি মানে সত্যি কথা যেটা মানে খুব একটা ভালো অ্যাডভান্টেজ পাইছি। আর কলেজ যেহেতু নতুন শুরু হবে সেখানে কিন্তু কেউ কাউকে চেনে না। এই যে প্রথম পরীক্ষাটা হবে, প্রথম পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই দেখবা যে স্যাররাও তোমাকে নোটিস করতেছে যে না ও ভালো, ও ভালো করতে পারে। স্যারদের নোটিসে আসবা, তোমার চারপাশে ভালো স্টাডি পার্টনার, ভালো গ্রুপ পার্টনারকে তুমি পাবা। যে তুমি যখন ভালো রেজাল্ট করছো দেখবা যে তোমার চারপাশে যারা ভালো করতে চায় তারাই কিন্তু তোমার সাথে সাথে চাইবে যে একটা স্টাডি পার্টনার বা গ্রুপ পার্টনার ফর্ম করতে। এটাও বেশি একটা, এটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে স্টাডি পার্টনার বা গ্রুপ পার্টনার যদি ভালো হয় খুবই ভালো। আমার ক্ষেত্রে আমি বলছিলাম, হয়তো তোমরা হয়তো অনেকেই জানবা যে আমাদের 4জন ফ্রেন্ড ছিলাম,
ওরা রাজুকে যেতাম একই জায়গা থেকে, একটা গাড়িতে করেই যেতাম আমরা 4জন ফ্রেন্ড। আমরা আইডিয়াল স্কুলে ছিলাম, দেন হচ্ছে রাজুকে। তো এই 4জন ফ্রেন্ডের মানে পড়াশোনা নিয়ে ডিসকাস করতাম যাওয়ার সময়। তো দেখা গেল কি 4জন ফ্রেন্ডই মানে যে জায়গায় পুরো এন্টায়ার আমাদের সময় পুরো রাজুক থেকে বুয়েটে চান্স পাইছিল 42 জন, পুরো রাজুক মর্নিং শিফট ডে শিফট সব কিছু মিলাই টোটাল সেকশন ছিল 7টা সেকশন মিলাই। আর সেই জায়গায় হচ্ছে আমরা ওই গাড়ি থেকেই 4জন চান্স পাইছি, মানে 4জনের 4জনই বুয়েটে চান্স পাইছিলাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি যদি একটা ভালো সার্কেল গঠন করতে পারো, ওই সার্কেলের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি পিছাইতে চাইলেও পিছাইতে পারবা না। তখন তুমি পিছাইতে গেলেও ওরা আগায় যাচ্ছে এই তাড়নায় তুমি পড়াশোনার মধ্যে থাকবা। তবে হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার সার্কেলটা যেন পারফেক্ট সার্কেল হয়, এমন যেন সার্কেল না হয় যেটা হচ্ছে যারা হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে বেশি কথাবার্তা বলে, রাদার তারা পড়াশোনা নিয়েই ফোকাসড, মানে খুব বেশি আজাইরা আলাপ যেন না পারে। ঠিক আছে? তো এই রকম একটা সার্কেল যদি পেয়ে যাও তাহলে তুমি ধরো তোমার ওই সার্কেলই তোমাকে আর পড়তে দিবে না, ওই সঙ্গগুলোই তোমাকে আর মানে তুমি পড়ে যেতে চাইলেও এটা দিবে না। ঠিক আছে? তো মোটামুটি আমি কিন্তু তোমাদের বলছি যে কিভাবে স্ট্র্যাটেজি সেট করবা, কিভাবে স্টেপ সাজাবা, সব কিছুই ডান। এখন থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি পড়াশোনায় এরকম সমস্যা ফিল করো তাহলেই তুমি এই টাইমলাইনটা আঁকবা, টাইমলাইনটা আঁকে একটা চ্যাপ্টারের জন্য কত দিন করে তুমি পাচ্ছ সেটা হিসাব করবা, তাহলেই তুমি অ্যাকচুয়ালি কি বুঝতে পারবা যে আসলেই তো অনেক কম টাইম। আবার আরেকটা ভয়ও দেখাই, ভয় বলতেছি এই কারণে যে তোমার নিজের তাড়না তৈরি করার জন্য। এই 7.5 দিন যে ধরো পাচ্ছ একটা চ্যাপ্টার পড়ার জন্য, 7.5 দিনের কি 24 ঘন্টা করে তুমি পড়ো? 24 ঘন্টা করে কিন্তু তুমি পড়ো না। বড় জোর কত ঘন্টা করে পড়ো এখন পার ডে? তোমরা এখন কয় দিন করে করো? কয়দিন করে পড়ো তোমরা? কয় ঘন্টা করে, সরি, দিনে কয় ঘন্টা করে? দিনে যদি ধরো 6 ঘন্টা 7 ঘন্টা করে কেউ পড়ে, তাইলে তুমি দেখো 6 7 42 আর কি, মানে 42 ঘন্টা তুমি একটা চ্যাপ্টারের জন্য পাচ্ছ। ধরে নাও একটা চ্যাপ্টারের জন্য 42 ঘন্টা তুমি পাচ্ছ, 6 ঘন্টা করে যদি কেউ পড়ে 7.5 দিন। তো 42 ঘন্টা সে যদি পায়, 42 ঘন্টা চ্যাপ্টার পেজ কয়টা আছে? তুমি দেখবা যে পেজের সংখ্যা হচ্ছে 70-80টা। তো 60 70 80টা পেজ তুমি কি আদৌ 42 ঘন্টায় করতেছো কিনা? অনেক ক্ষেত্রেই দেখার উত্তর হবে না। আর শুধু পেজ দিয়েই তো ক্যালকুলেট করা হয় না, ম্যাথ করতে হবে, বুঝতে হবে, অনেক কিছু আছে এখানে। তো ঘন্টায় যদি হিসাবটা নিয়ে যাও তাহলে তখন তোমার আরও অসহায় লাগবে, আরও মনে হবে যে আরে টাইম তো ঝড়ের গতিতে যাচ্ছে। তো এই টাইমলাইনটা করে ফেলবা যখনই তোমার কোনো মনে হয় যে সমস্যা মনে হয়। আর তোমাদের জন্য আমি পরের ক্লাসটা যেটা মানে শুক্রবার আমার ক্লাস তোমাদের সাথে, তো এই শুক্রবারে আমি ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস নিব। ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা অনেক ক্ষেত্রে জীবন পরিবর্তনকারী ক্লাস। এটা অনেক স্টুডেন্টই যারা সবাই মানে তোমরা সবাই পার্টিসিপেট করো, যারা ভালো করে বুঝে ওই দিন আমি ধরে ধরে করাই দিব, ধরে ধরে ওই প্রবলেমগুলো যদি শিখে যাও একবার, তুমি মানে অনেক কনফিডেন্স বুস্ট ফিল করবা। আমি নিজেকে এইভাবে বলি যে আমি বুয়েটে চান্স পাইছি ক্যালকুলেটরের ব্যবহার জানি বিধায়, মানে ক্যালকুলেটরের টেকনিক বা টিপস ট্রিক্স জানি বিধায় হচ্ছে আমি বুয়েটে চান্স পাইছি। আমি হাফ ক্রেডিট ক্যালকুলেটরকে দিব মানে আমার চান্স পাওয়ার পেছনে। তো তোমাদের ক্যালকুলেটর কালেক্ট করছো, তোমরা কিনছো ক্যালকুলেটর? কোনটা কিনছো ক্যালকুলেটর? আমি তোমাদের পরামর্শ দিব হচ্ছে ক্যালকুলেটর যদি নেও তাহলে হচ্ছে 991 ES প্লাস নিতে পারো, সেকেন্ড জেন যেটা, অথবা 991 EX। ঠিক আছে? এই দুইটার মধ্যে আমার মনে হয় যে কোনো একটা নিবা আর কি। হ্যাঁ, MS অনেকেই ইউজ করে, আমি পারতপক্ষে MS এর ফ্যান না। MS আমি আমার স্টুডেন্টসদেরকে পারতপক্ষে বলি যে অ্যাভয়েড করতে। MS এ অনেকগুলো ক্লিক বেশি লাগে, একই অপারেশন করতে অনেকগুলো ক্লিক তোমার বেশি লাগবে। হ্যাঁ, অনেকে CW নিছে, CWটা এখন নতুন ভালোই চলতেছে, বাট আমি বলবো যে দুইটাই CW যদি থাকেও থাকে, একটা ES প্লাস সেকেন্ড জেন এটা বা এটা, এই দুইটার যে কোনো একটা অ্যাটলিস্ট হাতে রাখিও। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা অ্যাটলিস্ট সাথে রাখিও, এটা এগুলোতে কম ক্লিকে একটা অপারেশন হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারছো? সো নেক্সট ক্লাসে শুক্রবার এই ক্যালকুলেটরগুলো হাতে রাখবা। নেক্সট ক্লাসটা আমাদের কিসের ওপর হবে? ক্যালকুলেটর হ্যাক্সের ওপরে হবে। আমি বেশ কিছু প্রবলেম বোর্ডে আনবো, ওই প্রবলেমগুলো অনলি ক্যালকুলেটর দিয়ে সলভ করবো, শুধু ক্যালকুলেটর দিয়ে, কোনো রাফ হিসাব কিচ্ছু করবো না, জাস্ট ক্যালকুলেটর টিপে আমরা সলভ করবো। দেখবা যে দুনিয়ার হাফ প্রবলেম ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। ঠিক আছে?
তো আমার এই হচ্ছে মোটামুটি আজকের গাইডলাইন সেশন। আর কয়েকটা কথা বলি যে তোমাদের জন্য আমরা বেশ কিছু প্রোডাক্ট বানাইছি, বেশ কিছু জিনিস তোমরা গিফট হিসেবে পাবা আমাদের থেকে, যেগুলো এতদিন অ্যানাউন্স দিতে পারি নাই, বিভিন্ন সমস্যা ছিল, এগুলো ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে ছিল। তোমাদের জন্য একটা স্মার্ট ডিসকাশন গ্রুপ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ওই স্মার্ট ডিসকাশন গ্রুপ যেটা হবে, ওই স্মার্ট ডিসকাশন গ্রুপে মানে তোমরা এখনও ডিসকাশন গ্রুপ আছে, সেখানে বিভিন্ন প্রবলেম দাও, বিভিন্ন কিছু দাও, অনেক ক্ষেত্রে স্টুডেন্টসদের প্রবলেম সলভ করে দেয়, ভালোভাবে সলভ করে দেয়। বাট স্মার্ট ডিসকাশন গ্রুপ যেটা হবে, ওইটা আমাদের বানানো একটা পোর্টাল। ওই পোর্টালে তুমি যে কোনো প্রবলেম যদি দাও, প্রথম প্রবলেমটা সমাধান করবে এআই। প্রথম প্রবলেমটা এআই সমাধান করে দিবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার জন্য সমাধান করে দিবে। এবং ওখানে আরও কিছু মজার মজার ফিচার থাকবে। ধরো নর্মালি ফেসবুকে কি লাইক, রিয়্যাক্ট, ওয়াও, হা হা, এই জিনিসগুলা ওখানে হচ্ছে বুঝছো কিনা এরকম টাইপের আইকন থাকবে কিছু। তারপরে মানে এই রকম কয়েকটা জিনিস থাকবে যেগুলো হচ্ছে তোমার কি মানে এনজয়িং করবে প্রশ্ন করা এবং উত্তর করাটাকে, ঠিক আছে? তো এই আর কি তোমাদের জন্য আমাদের গিফট, এটা ইনশাল্লাহ আর 1 উইকের মধ্যেই তোমাদের কাছে হ্যান্ড ওভার করবো। তো তখন তোমরা সবাই এই সাইকেলে যারা আছো তারা সবাই ইউজ করতে পারবা। মাত্রাহীনটাও তোমাদের জন্য ওপেন করে দিব, মাত্রাহীনটাও তোমরা ইউজ করতে পারো, সিমুলেশন যে পার্টটা সেটাও তোমরা ইউজ করে মানে মজার সাথে পড়াশোনা করার যে পার্টটা সেটা এনাবল করতে পারবা। তো মোটামুটি আমি তোমাদেরকে এই আজকে বললাম। শুক্রবারে দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আমার রাত 10টা বাজে। তো শুক্রবার রাত 10টায় অবশ্যই তোমরা এই ক্যালকুলেটার সাথে নিও। ওই দিন আমরা প্রায় 1.5 ঘন্টার মতন একটা ক্লাস হবে অনলি ক্যালকুলেটরের উপরে। ওই ক্লাসটা আমি বলবো জীবন পরিবর্তনকারী ক্লাস হবে অনেকের জন্য। ওই ক্লাসটা কেউ যদি ভালো করে পড়ে, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য 1 পা দিয়ে রাখছে অলরেডি। মানে ওই জিনিসটা যদি চর্চা করতে থাকতে পারে, তার বাকিটা এইচএসসি লাইফ বিভিন্ন জায়গায় চর্চা করতে থাকতে হবে। মানে এমন না যে শেষ শিখে গেলাম ভুলে গেলাম। শিখে আমি যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম সলভ করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব জায়গায় এটা ইউজ করা যাবে। যে জিনিসগুলো শেখাবো সেগুলো ব্যবহার করতে পারতে হবে, ঠিক আছে? তো এই আর কি ওভারঅল আজকে তোমাদের জন্য গাইডলাইন। সো হোপফুলি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আর সেই পর্যন্ত অবশ্যই মাসুর ভাইয়ের যা যা ক্লাস জমছে, অপরদাদার যা যা ক্লাস জমছে, অনেকেরই আমি জানি জমে আছে, সেগুলো একটু থরলি রিভিউ করে আসবা, একটু দেখে আসবা আর কি। আমি বলতেছি না যে ক্যালকুলেটর ক্লাস ওইটা ডিটেলসে লাগবে, বাট যত বেশি দেখবা তত আসলে কি মানে ইউজ টু হয়ে যাবে। আর অনেকেরই পড়াশোনায় কয়েকদিন গ্যাপ গেছে, তাদের জন্য তো আজকে টাইম লাইনটাই প্রমাণ যে সময় চলে যাচ্ছে টিক টিক করে, কিন্তু তোমার পড়া আগাচ্ছে না। তো যেন এমন হয় যে তুমি মানে এখন থেকে অ্যাটলিস্ট সিরিয়াস হওয়া শুরু করো। আজকে তো রাত হয়ে গেছে, আজকে রাতে একটা রুটিন বানাও, কালকে কি পড়বা, কালকে থেকে যেন অ্যাটলিস্ট পড়া শুরু করো। আর আরেকটা জিনিস করবা না কখনোই যে একদিনে ধূপ করে 10 ঘন্টা পড়ার চেষ্টা করার দরকার নেই। কেউ যদি কালকে শুরু করো, সে 4 ঘন্টা পড়ো, তারপরের দিন চেষ্টা করবা আগের চেয়ে যেন 30 মিনিট বাড়ে, তারপরের দিন চেষ্টা করবা আগের চেয়ে যেন 20 মিনিট 10 মিনিট কিছু একটা বাড়ে। এইভাবে ধাপে ধাপে ইনক্রিজ করবা। তুমি যদি এমন করো যে পড়াশোনাটাকে হঠাৎ করে একটা চাপের মতন বা প্রেশারের মতন নাও, তাহলে পড়াশোনাটার প্রতি বিতৃষ্ণা কাজ করবে। দেখো জিমের ক্ষেত্রেও প্রথম দিন কি জিমে যে কেউ খালি মানে বড় বড় ওয়েট উঠানো শুরু করলে এটা কি রাইট প্র্যাকটিস না? প্রথমে অল্প একটু ওয়েট উঠাইতে হবে, তারপরে আরেকটু বেশি ওয়েট উঠাইতে হবে, তারপরে আরেকটু বেশি ওয়েট উঠাইতে হবে, ধাপে ধাপে। পড়াশোনাটাও তাই, পড়াশোনাটা যেন এমন না হয় যে বিতৃষ্ণা লাগে। এই পড়াশোনা বিতৃষ্ণা লাগার অন্যতম কারণ হলো একদিনে সব শেষ করতে চাওয়া। একদিনে সব শেষ করতে চাইবই না। টার্গেট নিব যে আমি কালকে 4 ঘন্টা পড়বো, পরের দিন 4 ঘন্টা 30 মিনিট পড়বো। এইভাবে দেখবা 10 মিনিট 20 মিনিট 10 মিনিট 20 মিনিট করে বাড়াইতে বাড়াইতে তুমি একটা সময় 7-8 ঘন্টা লেভেলে পৌঁছায় যাবা। আর অবশ্যই এগিয়ে থাকার ক্ষুধাটা তৈরি করো। অগাস্ট 31-এর মধ্যে একটা কথা দাও, তুমি তোমার কলেজে বাকি সবার চেয়ে আগায় থাকবা। এই রকম একটা টার্গেট নাও। আমাদের আর্কাইভ ক্লাস আছে, আমাদের আগের ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, যেইভাবে মন চায় সেইভাবে পড়ো, কিন্তু তুমি আগায় থাকবা, আমাদের চেয়েও আগায় থাকবা, এই প্রমিসটা করো। আমাদের চেয়েও আগায় থাকলে এই জিনিসটা তোমার কনফিডেন্স হিউজ বুস্ট করবে। তুমি যখন একটা ক্লাস অলরেডি আগে করে ফেলছো, তারপরে ওই ক্লাসটাতে তুমি অংশগ্রহণ করছো, তোমার কাছে মনে হবে কি এত সহজ। অথচ তুমি জীবনে যদি প্রথমেই ওই ক্লাসটায় অংশগ্রহণ করো, তাহলে তোমার কাছে মনে হবে কি যে বুঝতেছি না কেন, মাথায় ঢুকতে সময় লাগে। হ্যাঁ, তো ওই জায়গাতে তুমি একটা হিউজ কনফিডেন্স পাবা। আর এই কনফিডেন্সটাই তোমাকে অনেক আগায় দিবে। এই কনফিডেন্সটাই থাকে না বেশিরভাগ স্টুডেন্টের, কারণ সে অ্যাটেন্ডই করে প্রথমে লাইভ ক্লাসটা। আমি এটা একটা টোটকা হিসেবে বলে দিলাম, সারা জীবন তুমি আমাকে থ্যাংক ইউ দিবা এটার জন্য যে যেই ক্লাসটাই আজকে আমার করাবে ভাইয়া, যেই জিনিসটাই আমাকে আজকে করাবে, সেই জিনিসটা আমি আগেই একটু দেখে রাখছি, এরপরে আমি এই ক্লাসটাতে অংশ নিছি। ওই ক্লাসের আউটপুট আমি অনেক গুণে এক্সট্রাক্ট করতে পারবো,
অন্য কেউ যদি ওই ক্লাস থেকে 10 পরিমাণের আউটপুট বের করে, আমি ওই ক্লাস থেকে 100 পরিমাণের আউটপুট বের করতে পারবো। ঠিক আছে? তো অনেকেই ক্লাস করি কিন্তু আউটপুট কিন্তু সমান পরিমাণে বের করতে পারি না। এইটা একটা অন্যতম কারণ, যে ওই ক্লাসটার করার আগেই ওই ক্লাসটার সম্বন্ধে একটা ধারণা নিয়ে রাখা, এটা না করাটাই একটা অন্যতম কারণ। আর অনলাইন এডুকেশনে যারা আসো, অনলাইন এডুকেশনে কিন্তু এই জিনিসটার সুযোগ অসংখ্য বেশি। তুমি আর্কাইভ ক্লাসে দেখে, ধরো অপূর্বদার একটা আর্কাইভ ক্লাস দেখলা, দেন অপূর্বদার মেইন ক্লাসে আসলা, তুমি দেখবে যে অনেক কিছুই কিন্তু কমন। এমন না যে রাতারাতি একদম পড়াশোনা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু কমন। তো ওইটাই তোমার একটা হিউজ কনফিডেন্স হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। তো প্রথম ক্লাস ছিল 45 মিনিট বক বক করলাম, সো গাইডলাইন ক্লাস ছিল। নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস করব। এটা জীবনের অন্যতম একটা ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই ক্যালকুলেটর সাথে রাখিও, তাহলেই হবে। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।